Hello friends, welcome back to this YouTube channel এসএসসি জিডির প্র্যাকটিস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের এটি দ্বিতীয় প্র্যাকটিস ক্লাস। এর আগে আমরা একটি ক্লাস দিয়ে এই সিরিজটি শুরু করেছিলাম। আগামী 27 এপ্রিল এসএসসি জিডির পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা সকলেই জানো। তো সেই পরীক্ষাকে কেন্দ্র করেই আমাদের এই সিরিজটি আমরা নিয়ে এসেছি, যেখানে বিগত সমস্ত এসএসসির ইম্পর্টেন্ট যে সমস্ত পিওয়াইকিউ রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, একই সাথে যেগুলো নতুন কারেন্ট টপিকের ওপর আপডেটেড প্রয়োজনীয় যে সমস্ত গ্রামারের কোয়েশ্চেন, গ্রামার এবং ভোকাবুলারির, সেগুলো আমরা এখানে রেখেছি সবগুলোই। তো তোমরা ক্লাসটা দেখো, ঠিক আছে? সবাই মোটামুটি প্রিপারেশন ঠিকঠাক নিচ্ছ এবং পরীক্ষা যেহেতু খুব সামনে, তো এই ক্লাসটা তোমাদের সেই সমস্ত প্রিপারেশনকে আরো কিছুটা এগিয়ে দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে। তো চলো শুরু করা যাক। আমরা এই ক্লাসে টোটাল 20টি কোয়েশ্চেন রেখেছি। প্রথম পার্টে 10টা গ্রামারের কোয়েশ্চেন এবং দ্বিতীয় পার্টে 10টা ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? তো দেখো, প্রথমের যে প্রশ্নটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলা হয়েছে সেন্টেন্সটির মধ্যে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, 4টে পার্টে ডিভিশন রয়েছে, কোন পার্টে এরর আছে এটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো এই সেন্টেন্সটা, আচ্ছা প্রথমত সেন্টেন্স পড়ার পর আমাদেরকে বুঝতে হবে যে মানে গ্রামারের কোন পার্ট থেকে অ্যাকচুয়ালি এই এররটা দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে কোন সংক্রান্ত এরর এটা। এখানে যদি তোমাকে আমি বলি এটা এররটা রয়েছে নাউন রিলেটেড, ঠিক আছে? নাউন রিলেটেড। এরপর নাউন রিলেটেড কি এরর রয়েছে? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়। এর পুরোনো ক্লাসে আমরা যখন পড়েছিলাম এই রকমই একটি কোয়েশ্চেন পড়েছিলাম এবং সেখানে একটি থিওরি আমি বলে দিয়েছিলাম যে যখন তোমরা সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দা তারপর সুপারলেটিভ এটা দেখতে পাবে, ওয়ান অফ দা এবং সুপারলেটিভ ফর্ম, তখন মনে রাখবে যে ওয়ান অফ দার পর যে নাউন বসে সেটা সবসময় প্লুরাল নাউন বসে। তাহলে ওয়ান অফ দা এবং সুপারলেটিভের পর নাউন, অর্থাৎ এটা বয়, তাহলে এটা সবসময় হবে প্লুরাল নাউন। আচ্ছা কেন প্লুরাল নাউন হবে তোমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে ওয়ান অফ দা কথাটির মানে কি। ওয়ান অফ দা মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, তাই না? অনেকের মধ্যে একজন, তাহলে অনেকের মধ্যে একজন যেহেতু বোঝাচ্ছে, অনেক যেহেতু বোঝাচ্ছে, তাহলে সেই জন্য প্লুরাল সেন্স আসবে, তাই না? তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, যেহেতু বয়েজ হবে, এটা বয়েজ হওয়ার উচিত, তাহলে আমাদের এরর রয়েছে কোন পার্টে? না, আমাদের এরর রয়েছে ওয়ান অফ দ্য বয়েজ, অর্থাৎ অপশন বি তে রয়েছে আমাদের এরর, ঠিক আছে? দেখো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, fill in the blanks with the most appropriate word, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে 4টে অপশনের মধ্যে কোনটা সব থেকে বেস্ট সেটি বসাতে বলেছে আমাদেরকে। এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে এই যে আমাদের সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। ভীষণই সহজ, আমরা ফরমেশনটা দেখলেই বুঝতে পারবো যে হ্যাভ আছে এবং বিন আছে, তারপর আইএনজি যোগ আছে ভার্বের সাথে। কোন টেন্সে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ বসে, তার সাথে বিন বসে, আমরা সবাই জানি যে সেটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই রূপ বসে, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিশেষ দুটি ওয়ার্ড ব্যবহৃত হয়, একটি হচ্ছে সিন্স, একটি হচ্ছে ফর, ঠিক আছে? এই সিন্স এবং ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কখন ব্যবহৃত হয় সিন্স এবং কখন ব্যবহৃত হয় ফর? সিন্স ব্যবহৃত হয় আমাদের যদি সেন্টেন্সের মধ্যে পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম যদি বোঝায়। আর ফর আমরা ইউজ করি যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, ঠিক আছে? এই দুটো যদি আমাদেরকে বোঝায়।
এরপর তুমি বলবে যে এই পয়েন্ট অফ টাইমই বা কি আর এই পিরিয়ড অফ টাইমই বা কি। তাহলে এটা জানতে হলে তোমাকে বুঝতে হবে যে পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে যে কোনো একটি সময় শুরুর অংশ। যেমন ধরো আমি একটা উদাহরণ বলতে পারি যে সিন্স 2015 বা সিন্স মানডে বা সিন্স মর্নিং, ঠিক আছে। দেখো এই প্রত্যেক ক্ষেত্রেই একটি কাজ শুরুর যে সময়, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময়, একটা পয়েন্ট, এইগুলোতে বোঝানো হচ্ছে। কিন্তু পিরিয়ড অফ টাইম বোঝাতে কিভাবে ব্যবহৃত হয় এটা পিরিয়ড অফ টাইমটা, যেমন ধরো ফর 5 years, ঠিক আছে, বা ফর 2 months। দেখো এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে না, 5 বছর বা 2 মাস, কোনো একটা পার্টিকুলার সময়ের কথা বলছে না, একটা সময়ের অংশ বা পিরিয়ডের কথা বলা হচ্ছে, একটা পরিমাণ বা ব্যাপ্তি সময়ের, তার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো সিন্স এবং ফর এদের সাথে রিলেশন রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। কিন্তু বাকি দুটো অপশন যেহেতু ফ্রম এবং ইন, এই ফ্রম এবং ইন এটা আর এটা এর কোনো ব্যবহার এই টেন্সের সাথে নেই, তার মানে এই দুটো আমরা খুব সহজেই বাদ দিয়ে দিতে পারি। এরপর সেন্টেন্সটা পড়ে আমাকে বলো যে সিন্স এবং ফরের মধ্যে কোনটা বসবে। কি বোঝাচ্ছে সেন্টেন্সের মধ্যে? যে সে দিল্লিতে বাস করছে 2015 সাল থেকে, তার মানে একটা নির্দিষ্ট সময় থেকে। পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়, তার মানে এই জন্য আমরা এটা সিন্স করব। দেখো এখানে নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো, এখানেও বলা হয়েছে যে সাবস্টিটিউট হিসেবে যে সেন্টেন্সটি এখানে রয়েছে তার সাবস্টিটিউট অর্থাৎ সিনারি, এখানে এই পার্টটা এর সাবস্টিটিউট হিসেবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে গেলে তুমি কি ইউজ করতে পারবে? দ্য সিনারি অফ কাশ্মীর আর এনচ্যান্টিং। দেখো এখানে যদি আমরা এই সিনারি ওয়ার্ডটিকে লক্ষ্য করি, ঠিক আছে, সিনারি ওয়ার্ডটিকে যদি লক্ষ্য করি, এটি মূলত একটি নাউন, এটি মূলত একটি নাউন। এবং কি টাইপের নাউন? নাউনেরও হচ্ছে এটি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কারণ দেখো তুমি খুব সহজেই বুঝতে পারবে যে সিনারি, সিনারি তো কাউন্ট করা পসিবল নয়, ফলে সিনারি হলো একটি আনকাউন্টেবল নাউন, মানে এটা গোনা যায় না। তাহলে কোনো আনকাউন্টেবল নাউন যদি হয় যাকে গোনা যায় না, তার কি প্লুরাল ফর্ম করা পসিবল? আনকাউন্টেবল নাউন যাকে আমরা গুনতেই পারি না, তার নিশ্চয়ই প্লুরাল ফর্ম করাও পসিবল নয়, হবে না, তাই না? আমি যদি গুনতে না পারলাম তাহলে তাকে প্লুরাল ফর্ম করব কি করে? তার মানে সিনারি এর প্লুরাল সিনারিজ হবে না, হবে কি? সিনারিজ করা যাবে না, বোঝা গেল? এবং এই সিনারি সব সময় তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবেই ব্যবহৃত হবে, যেহেতু এর প্লুরাল সম্ভব নয়। তার মানে একে আমরা অলওয়েজ ট্রিট করব কি হিসেবে? অ্যাজ আ সিঙ্গুলার ভার্ব হিসেবে। এটা তো বুঝতে পারলে? তাহলে যাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ট্রিট করব, তাকে নিশ্চয়ই তার যে ভার্বটা সেটা নিশ্চয়ই প্লুরাল হবে না, মানে আর বসবে না, তাই না? তাহলে সিনারি অফ কাশ্মীর আর না হয়ে সিনারিজ অফ কাশ্মীর ইজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিনারি অফ কাশ্মীর ইজ। পরের প্রশ্নটি দেখো, এখানে বলেছে কি যে হুইচ কন্টেন্টস আ গ্রামাটিক্যাল এরর এই সেন্টেন্সের মধ্যে। দেখো আগে সেন্টেন্সটি ভালো করে পড়ো। আই ওয়াজ ইউ একটা পার্ট, আই উড নট টলারেট দিস ইনসাল্ট, ঠিক আছে। ইফ আই ওয়াজ ইউ আই উড নট টলারেট দিস ইনসাল্ট। চারটে পার্টে আমাদের ডিভিশন রয়েছে। আচ্ছা এই সেন্টেন্সটাকে পড়লে এখানে কোন টাইপের
ভুল বা মিস্টেক রয়েছে সেটা আইডেন্টিফাই করতে গেলে তোমাকে বুঝতে হবে যে এখানের যে এররটা রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড। এই কন্ডিশনাল বা কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্স এটা কি? এটা হচ্ছে গ্রামারের একটি বিশেষ অংশ যেগুলোকে বলা হয় শর্তমূলক বাক্য, ঠিক আছে, বা কন্ডিশনাল। মূলত চারটি কন্ডিশনাল রয়েছে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো আমাদের এই যে সেন্টেন্সটি এটিও একটি বিশেষ প্রকার কন্ডিশনাল, যেটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল। সরি, এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ছে। এই যে সেন্টেন্সটা, বিশেষ সেন্টেন্সটা, এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে হয় কি? এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে কোনো কাল্পনিক বা অবাস্তব কোনো পরিস্থিতির কথা বলা হয়, মানে যেটা পসিবল নয় সেই রকম কিছু পসিবিলিটির কথা বলা হয়, ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো, এটাই হচ্ছে এর বিশেষত্ব। এবং এই ক্ষেত্রে, এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, সাবজেক্ট যাই হোক না কেন, যেমন সাবজেক্ট যদি ধরো আই হয়, বা সাবজেক্ট যদি হয় সেন্টেন্সের হি, বা যদি হয় সি, বা যদি হয় দে, সাবজেক্ট যাই হোক না কেন এদের পর সব সময় ওয়্যার ব্যবহৃত হবে, সব সময় ওয়্যার ব্যবহৃত হবে। ব্যবহৃত হওয়ার কারণ কি? নর্মালি তো সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ বসে, প্লুরাল সাবজেক্ট হলে ওয়্যার বসে, কিন্তু আমি কি বললাম যে এক্ষেত্রে সাবজেক্ট যাই থাক না কেন, নো ম্যাটার, আমরা অলওয়েজ ওয়্যারকে এখানে নেব। কারণ কি? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের একটি রুল, বিশেষ রুল, ঠিক আছে। তাহলে ইফ আই ওয়াজ ইউ নয়, এটা হয়ে যাবে ইফ আই ওয়্যার ইউ। কারণ এই সেন্টেন্সটা যদি পড়ে দেখো, এখানে দেখবে এটা একটা কাল্পনিক সেন্টেন্স বা অবাস্তব। যদি আমি তুমি হতাম, আমি যদি তুমি হতাম, এটা কি পসিবল? কখনো এটা পসিবল নয়, তাই না? তাহলে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে ওয়্যার বসে, এটা মনে রাখবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে। চলো, fill in the blanks with the most appropriate preposition। তাহলে সঠিক প্রেপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। আচ্ছা, এটা ভীষণ একটি কমন জিনিস। আমরা জানি যে অ্যাডিক্টেড নামক যে ওয়ার্ডটা, ঠিক আছে, এই অ্যাডিক্টেড এর সাথে একটি ফিক্সড প্রেপোজিশন রয়েছে, অ্যাডিক্টেড টু। বোঝা গেল? অ্যাডিক্টেড এর পরে একটি নির্দিষ্ট প্রিপোজিশন রয়েছে, সেটি হলো অ্যাডিক্টেড টু। তাহলে অ্যাডিক্টেড এর সাথে উইথ, ফর, ইন এগুলো যায় না, ঠিক আছে। অ্যাডিক্টেড এর সাথে টুই হচ্ছে পারফেক্ট প্রিপোজিশন। Select the most appropriate option to substitute the underlined segment. Underlined segment means এখানে যেটা ইটালিক করা আছে, মানে এই পার্টটা, এই পার্টটাকে বলছে তোমাকে রিপ্লেস করে বেস্ট যেটা হবে সেটা বসাতে। Neither of the boys have returned the books। এটাও একটি ভীষণই কমন মিস্টেক যেগুলো হয়ে থাকে, বা এক্সামেও বারবার কিন্তু আসে এটা। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি লক্ষ্য করো, এই সেন্টেন্সটি করার আগে একটি জিনিস মাথায় রাখবে যে নাইদার বা আইদার এদের সাথে যখন অফ থাকবে, ঠিক আছে, মানে নাইদার অফ বা আইদার অফ এগুলো যখন থাকবে, এদের পর এই নাইদার অফ বা আইদার অফ এর পর সব সময় যে নাউন বসবে, এদের পর যে নাউনটি বসবে সেটা সবসময় হবে প্লুরাল নাউন, প্লুরাল নাউন বসবে, ঠিক আছে। কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে সেই নাউনের পর যে ভার্বটি বসবে সেটি কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হবে। কারণটা কি? ভেবে দেখলেই বুঝতে পারবে। এই আইদার বা নাইদার এরা কথা বলে দুজন ব্যক্তি বা দুটো বস্তুর, ঠিক আছে। নাইদার মানে বোঝায়
দুজনের মধ্যে কেউই না, দুজনের মধ্যে একজনও না, আর আইদার মনে হচ্ছে দুজনের মধ্যে একজন। তাহলে দুটো ক্ষেত্রেই যদি দেখো সেই সিঙ্গুলারকে রিপ্রেজেন্ট করছে, দুজনের মধ্যে একজনকে বোঝালেও সিঙ্গুলার হবে, আবার দুজনের মধ্যে যদি কাউকেই না বোঝায় তবুও সিঙ্গুলার ভার্বই বসবে। তাহলে এখানে যে মিস্টেক্সটা রয়েছে সেটা হলো ভার্বের, কারণ এখানে দেখো নাউনটা প্লুরালই আছে তাই না, বয়েজই বসেছে, কিন্তু তারপর ভার্বটাও প্লুরাল ভার্ব বসেছে, যেটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। কারণ নাইদার অফ বা আইদার অফ থাকলে তারপর সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ, এটা হচ্ছে কারেক্ট। নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ সিঙ্গুলার ভার্ব। পরবর্তী প্রশ্ন দেখো, fill in the blanks with the most appropriate word. The police dash caught the thief. The police dash caught the thief. এই সেন্টেন্সে এটাও অ্যাকচুয়ালি মানে যে মিস্টেকটা রয়েছে বা যে এররটা রয়েছে সেটা নাউন রিলেটেড, ঠিক আছে, নাউন রিলেটেড। মনে রাখবে আমরা যখন নাউনের সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ নাম্বারের যে ক্লাস করেছিলাম, আমাদের চ্যানেলে গেলে তোমরা পাবে এখনো ক্লাসটা, সেখানে এই বিশেষ নিয়ম সম্বন্ধে কিন্তু খুব ডিটেলসে বলা আছে। কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো ক্যাটেল, যেমন ধরো পুলিশ, ঠিক আছে, যেমন ধরো পিপল, আরো কিছু ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে দেখতে তোমার মনে হবে যে এরা সিঙ্গুলার, ঠিক আছে, দেখে মনে হবে সিঙ্গুলার, কিন্তু এই প্রত্যেকটি ওয়ার্ড আসলে প্লুরাল, ঠিক আছে, এরা কিন্তু সিঙ্গুলার নয় কেউই, এই প্রত্যেকটি ওয়ার্ড আসলে প্লুরাল। তাহলে যদি এই ওয়ার্ডগুলো প্লুরাল হয়, এদের পর যে ভার্ব ব্যবহৃত হবে সেটাও নিশ্চয়ই প্লুরাল ভার্ব হবে, হবে কি হবে না? তাহলে এই জায়গাতে তুমি যদি আসো, দ্য পুলিশ, এটি একটি প্লুরাল ফর্ম নাউনের, তাহলে পুলিশের পর কি বসবে? হ্যাজ বসবে কি না, কারণ হ্যাজ সিঙ্গুলারে বসে, ঠিক আছে, ইজ আর ওয়াজ তো মিনিং এর মধ্যে আসছেই না, তাহলে এখানে আমরা নেব কি? দ্য পুলিশ হ্যাভ। কেন বোঝা গেল? ঠিক আছে, পারলে একবার নাউনের ক্লাসটি দেখে এসো, ব্যাপারটা আরো তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো আইডেন্টিফাই দ্য সেগমেন্ট মানে হচ্ছে গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলেছে আবার। আচ্ছা দেখো, প্রত্যেকটা গ্রামাটিক্যাল এররের যে আমরা এতগুলো কোয়েশ্চেন করলাম, একটা জিনিস লক্ষ্য করো, কিন্তু প্রতিটি কোয়েশ্চেন আমরা কিন্তু কালেক্ট করেছি আলাদা আলাদা গ্রামাটিক্যাল এররে, কোথাও নাউনের এরর আসছে, কোথাও কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড এরর আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু লক্ষ্য করো এবং নোট করে নাও, কারণ এই রিলেটেড কোয়েশ্চেন আসে প্রচুর, আমরা সেগুলোই পিক করেছি যেগুলো পরীক্ষাতে আসছে বা এসেছে, ঠিক আছে। দেখো এখানে রয়েছে, সেন্টেন্সটি পড়লে বুঝতে পারবে, হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ঠিক আছে। দেখো এখানে এরর খুঁজতে গেলে তোমাকে একটি জিনিস, বিশেষ একটি জিনিস জানতে হবে, সেটি কি না, দুটো ব্যাপার হচ্ছে, কিছু সেন্টেন্স দেখবে শুরু হয় হার্ডলি বা স্কার্সেলি, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্যটি শুরু হয়, বা কখনো কখনো শুরু হয় কি দিয়ে, কখনো কখনো শুরু হয় নো শোনার দিয়েও, নো শোনার দিয়েও শুরু হয়। এই তিনটে বিশেষ বাক্যের কথা আমি এখানে বলছি। যদি দেখো হার্ডলি বা স্কার্সেলি দিয়ে শুরু হচ্ছে, বা যদি দেখো নো শোনার দিয়ে শুরু হচ্ছে, এই হার্ডলি বা স্কার্সলি দিয়ে শুরু হলে বাক্যে এর সাথেই কিছু পরে গিয়ে ইউজ হয় হোয়েন, ঠিক আছে, মানে হার্ডলি বা স্কার্সলির সাথে ইউজ হয় হোয়েন, মনে থাকবে। আর নো শোনার দিয়ে যে সমস্ত বাক্যগুলো শুরু হয় তাদের সাথে ইউজ হয় দেন, ঠিক আছে। এই দুটি কনজাংশন কিন্তু ইউজ হয়, এই দুটো কিন্তু কোরিলেটিভ কনজাংশন।
তাহলে হার্ডলি বা স্কার্সলি যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাদের সাথে ইউজ হবে ওয়েন, এবং যদি নো সুনার দিয়ে সেন্টেন্সটি থাকে তখন ইউজ হবে দেন। এখানে সেন্টেন্সটি রয়েছে দেখো কি দিয়ে, এখানে সেন্টেন্সটি রয়েছে কি না হার্ডলি দিয়ে, তাই তো। তাহলে হার্ডলি দিয়ে শুরু হয়েছে মানে কি আমরা কি বললাম যে ওয়েন থাকবে, কিন্তু এখানে দেখো রয়েছে দেন। নো সুনার থাকলে দেন থাকতো, হার্ডলির সাথে ওয়েন থাকবে, তার মানে এখানে ভুল রয়েছে, হার্ডলির সাথে হয় ওয়েন, নো সুনারের সাথে হয় দেন। বোঝা গেল? তাহলে আমাদের ভুল রয়েছে কোন পার্টে? অপশন বি তে ভুল রয়েছে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে কি একটি ভয়েস চেঞ্জ দেওয়া আছে, যেটা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে বলা হয়েছে। সি ইজ রাইটিং আ লেটার, খুবই সহজ একটি ভয়েস চেঞ্জ। সি ইজ রাইটিং আ লেটার পড়লেই বুঝতে পারছো যে কোন টেন্সে রয়েছে। এটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কি করে বুঝলাম? অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি বসে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্টের, তাই না? এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ যখন আমরা করি সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে অ্যাম ইজ আর এর সাথে অ্যাম ইজ বা আর যে বসবে তার সাথে বিং ভার্ব ইউজ হয়, বিং, ঠিক আছে, প্লাস ভি3। এটা হচ্ছে আমাদের প্যাসিভের রুল। এরপর দেখো কোথায় এই রুলটাকে মেনে চলেছে। তাহলে প্রথমে এ আ লিটার যেটা শেষে ছিল অবজেক্ট, সেটা আমাদের সাবজেক্ট হবে, মানে শুরুতে আসবে। তাহলে সবগুলোতে আ লেটার আ লেটার আ লেটার আ লেটার শুরু হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি বসবে বললাম, অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে। দেখো ইজ বসেছে, ঠিক আছে, ওয়াজ বসেছে, বাদ দিয়ে দিলাম। এখানে হ্যাজ বসেছে, বাদ দিয়ে দিলাম, হলো না। এখানেও ইজ বসেছে লেটারের পর, ঠিক আছে। তারপর বসছে কি না অ্যাম ইজ আর এর পর বিং বসবে। বিং কোথায় আছে দেখো এই দুটোর মধ্যে, আ লেটার ইজ বিং আছে, এখানে বিং নেই, এটাও বাদ। তাহলে অপশন ডি হলো আমাদের কারেক্ট আনসার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ও এ তো সেই কমন, অনেস্ট, অনেস্টের আগে কি বসে? অ্যান অনেস্ট ম্যান। কারণ কি? এখানে কারণটা হচ্ছে অনেস্টের যে উচ্চারণ সেটা হচ্ছে অ, এর মতো, অনেস্ট মানে ভাওয়েলের মতো, তাই না? ভাওয়েলের মতো উচ্চারণ, সেই জন্য অ্যান অনেস্ট হয়। আচ্ছা, আমাদের প্রথম যে গ্রামারের কোয়েশ্চেন ছিল 10টি, সেগুলো শেষ হলো এখানে। এখান থেকে আমাদের ভোকাবুলারির পরবর্তী 10টি কোয়েশ্চেন শুরু হয়েছে, ঠিক আছে। তো চলো এরপর ভোকাবুলারির 10টি কোয়েশ্চেন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে দেখো সিনোনিম চেয়েছে, এবং সিনোনিম চেয়েছে কার? অবস্টিনেট। এই অবস্টিনেট শব্দটির মানে যদি দেখো, অবস্টিনেট মানে হচ্ছে জেদি বা একগুঁয়ে বলা হয়, ঠিক আছে, জেদি বা একগুঁয়ে মানে কি? মানে যে সহজে নিজের মতো বদলাতে চায় না আর কি, সেই রকম একটি মানুষ। তো অপশনগুলো যেগুলো রয়েছে যদি আমরা দেখি, আহ শেষের অপশন দেখো ডোসাইল। এই ডোসাইল কথার মানে হলো বাধ্য, ঠিক আছে। ডোসাইল মানে হচ্ছে বাধ্য বা শান্ত বলতে পারি আমরা, ঠিক আছে, বা শান্ত। জেদির নিশ্চয়ই সিনোনিম এটা নয়, অপোজিট ওয়ার্ড হতে পারে কিন্তু সেম তো মিনিং হবে না। তার কাছে কনফিউজড, কনফিউজড মানে আমরা জানি কোনো জিনিসে বিভ্রান্ত হয়ে থাকা, তাই না? কনফিউজড মানে। আচ্ছা, ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, নমনীয় মানে যে সহজে পরিবর্তন হয়। এটাও অবস্টিনেটের বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, যে সহজে পরিবর্তন হয় তাকে নমনীয় বলি আমরা। আর স্টাবার্ন, এই স্টাবার্ন মানে হলো জেদি বা একগুঁয়ে, ঠিক আছে। তাহলে এটাই হলো এর সিনোনিম। এরপর চেয়েছে অ্যান্টোনিম কার? ডিলিজেন্টের। ডিলিজেন্ট শব্দটির অ্যান্টোনিম। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হলো তোমার কঠোর পরিশ্রমী, ঠিক আছে, কঠোর পরিশ্রমী। এই ডিলিজেন্ট শব্দটির যে সমস্ত অপশনগুলো রয়েছে, প্রথমে ধরো যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে কি হার্ড ওয়ার্কিং, মানে আমরা জানি পরিশ্রমী বা ভীষণ পরিশ্রমী আর কি। তাহলে কঠোর পরিশ্রমী বা ডিলিজেন্ট, তার অ্যান্টোনিম তো হার্ড ওয়ার্কিং নয়, এটা তো সিনোনিম।
দ্বিতীয় অপশন রয়েছে লেজি। লেজি মানে কি? অলস। তাহলে যদি উত্তর খুঁজতে চাও, উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, কারণ কঠোর পরিশ্রমী তার উল্টোই হচ্ছে লেজি বা অলস। পরবর্তী রয়েছে কি? ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, তাই না? আর বোস্টফুল, বোস্টফুল মানে হচ্ছে অহংকারী। বোস্টফুল মানে হলো অহংকারী, ঠিক আছে, বা দম্ভপূর্ণ আর কি, বোঝা গেল, যে নিজের বিষয়ে খুব বড়াই করে। তাহলে এখানে অপশন হলো আমাদের বি, যেটা কারেক্ট অ্যান্সার, লেজি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কি রয়েছে ইডিয়ামটি? বাইট দ্য বুলেট। গত ক্লাসে আমরা সেম ইডিয়াম করে এসেছি এবং বলেছিলাম যে বাইট দ্য বুলেট মানে হলো কোনো খারাপ পরিস্থিতি বা অপ্রীতিকর কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করা, বা মানে এড়িয়ে যাওয়া, যেটাকে সম্ভব নয় আর কি, মেনে নেওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনো খারাপ পরিস্থিতিকে অ্যাকচুয়ালি মেনে নেওয়া, সেটাকে বলা হচ্ছে বাইট দ্য বুলেট, বোঝা গেল? তাহলে টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন কারেজিয়াসলি, কোনো একটা খারাপ সিচুয়েশনকে কারেজিয়াসলি গ্রহণ করে নেওয়া। ইট সামথিং ভেরি হার্ড হবে না, সারেন্ডার ইমিডিয়েটলি হবে না, টু গেট এক্সট্রিমলি অ্যাংরি এটাও হবে না, ঠিক আছে। আর ইডিয়ামের আক্ষরিক অর্থ আর ইডিয়ামের নিজের অর্থ কিন্তু এক হয় না। ইডিয়ামের যেটা আক্ষরিক অর্থ সেটা কিন্তু ইডিয়ামের মেন অর্থ হয় না, ঠিক আছে, মনে রাখবে এটা। এখানে বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটি, মানে এক কথায় প্রকাশ। কি কি? আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এমন একজন ব্যক্তি যিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করেন না, এমন একজন ব্যক্তি। তাহলে প্রথমে অপশন রয়েছে আমাদের থেইস্ট। থেইস্ট মানে হচ্ছে চরম আস্তিক একজন মানুষ, যিনি প্রচুর পরিমাণে ঈশ্বর মানেন, ঈশ্বর বিশ্বাস করেন, তার মানে এটা তো হবে না। দ্বিতীয় রয়েছে অ্যাথেইস্ট, মানে হচ্ছে নাস্তিক, যার ঈশ্বরের প্রতি কোনো রকম বিশ্বাস নেই, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর আছে অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী বলা হয় যাকে, ঠিক আছে। অজ্ঞেয়বাদী মানে কি? অজ্ঞেয়বাদী মানে হচ্ছে এই দুজন পাবলিকের মাঝের মানুষ, ঈশ্বর আছে কি নেই এ সেই বিষয়ে নিশ্চিত নয়, ঠিক আছে। আর অপশন 4 হচ্ছে আমাদের এসেটিক। এসেটিক মানে হচ্ছে সন্ন্যাসী, ঠিক আছে, অ্যাসেটিক মানে হচ্ছে সন্ন্যাসী। তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কপিয়াস। মানে কি আগে বুঝতে হবে আমাদেরকে। এই কপিয়াস শব্দটির মানে হলো প্রচুর বা বিপুল, ঠিক আছে, প্রচুর বা বিপুল। এক একটা অপশন যদি দেখি, এক্সস্টেড। এক্সস্টেড মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, নিঃশেষিত, নিঃশেষিত, ঠিক আছে, বা অনেক সময় এক্সস্টেড মানে ক্লান্তও হয়। টাইনি মানে তো ক্ষুদ্র জানি আমরা, বা ভীষণ ছোট যেটা। স্কার্স মানেও জানি বিরল, ঠিক আছে, যেটা সহজলভ্য নয়। আর প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। তাহলে সিনোনিম যেহেতু বলেছে এটা, অ্যান্টোনিম যদি বলতো হতো স্কার্স, তাই না, বিরল বা যেটা মানে সহজে পাওয়া যায় না, সেটাই হচ্ছে অ্যান্টোনিম হতো এর। এখানে বলেছে ট্রানজিয়েন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ট্রানজিয়েন্ট শব্দটির মানে কি? ট্রানজিয়েন্ট মানে হচ্ছে যা কিছু ক্ষণস্থায়ী, যা কিছু ক্ষণস্থায়ী, যার স্থায়িত্ব বেশিক্ষণ নয়, খুব অল্প সময়ের জন্য যেটা থাকে। তাহলে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানেও আমরা জানি যে অস্থায়ী, যা কিছু স্থায়ী নয়, তাহলে এটা তো এর সিনোনিম হয়ে গেল। পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, তাহলে এটাই হলো এর বিপরীত শব্দ ক্ষণস্থায়ীর, তাই না, ক্ষণস্থায়ীর বিপরীত হচ্ছে স্থায়ী। আচ্ছা, আর্জেন্ট মানে কি? আর্জেন্ট মানে জরুরি, তাই না, আর্জেন্ট মানে হলো জরুরি। আর সাডেন মানে হঠাৎ, তাহলে এই দুটো তো হবেই না। এখানেও বলেছে ইডিয়াম, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস বহু প্রচলিত, পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে প্রশ্নটি। স্পিল দ্য বিনস মানে হলো
ভুলবশত বা ইচ্ছেকৃতভাবেও কোনো গোপন কথাকে যখন কেউ ফাঁস করে দেয়, ঠিক আছে, সেটা হতে পারে ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে কোনো গোপন জিনিসকে ফাঁস করে দেওয়া, রিভিল করা। তাহলে এটার যদি মিনিং বলি আমরা বলতে পারি টু রিভিল আ সিক্রেট। ঠিক আছে, এটি সিক্রেটকে রিভিল করে দেওয়া, বোঝা গেল। এরপর আমি বারবার বলছি যে ইডিয়ামের মানে কিন্তু আক্ষরিক অর্থ হয় না। দেখো, টু ড্রপ ফুড অন দ্য ফ্লোর, স্পিল দ্য বিনস মানে বিনসের সাথে রিলেটেড ফুড করে দিয়েছে, তার মানে এটা আক্ষরিক অর্থের উপর যাচ্ছে। টু কুক ফুড, আবার সেই ফুডের কথা আসছে, এটাও আক্ষরিক অর্থের উপরেই দেওয়া আছে মানেটা। পরের দুটো অপশন যদিও আক্ষরিক অর্থের উপর নয়, তাহলে এই দুটোকে আমরা দেখতে পারি। টু রিভিল আ সিক্রেট, একটি সিক্রেটকে রিভিল করা। টু বি কেয়ারলেস, তাহলে আমরা পড়ে এলাম যে টু রিভিল আ সিক্রেট সেটাকেই বলা হচ্ছে কি না স্পিল দ্য বিনস। বোঝা গেছে। এখানে বলেছে তোমার আ কিওর ফর অল ডিজিজেস, এর এক কথায় প্রকাশ চেয়েছে, আ কিওর ফর অল ডিজিজেস। ঠিক আছে, মানে সব রোগের এক ওষুধ, সব রোগের এক ওষুধ, এটাকে কি বলা হয়? অপশন এ রয়েছে আমাদের অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে যে জীবাণুনাশক। ঠিক আছে, জীবাণুনাশক যা ব্যাকটেরিয়া, ঠিক আছে, মূলত ধ্বংস করে বা নাশ করে। প্যানাসিয়া, প্যানাসিয়া মানে হলো সর্ব রোগহরক ওষুধ, মানে সমস্ত রোগের যে ওষুধ, সমস্ত রোগের ঔষধ। ঠিক আছে, অ্যান্টিডোট, অ্যান্টিডোট কথার অর্থ হলো বিষনাশক। বিষনাশক যা কিছু বিষের বিপরীত প্রতিক্রিয়ার জন্য যে ওষুধটি দেওয়া হয়, বিষের প্রভাবকে যে নষ্ট করে। আর এলিক্সার, এলিক্সার মানে হচ্ছে অমৃত। ঠিক আছে, অমৃত বা এমন কোনো তরল যেটা বিশ্বাস করা হয় না যে মানুষকে মানে জীবিত করে রাখবে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হলো কি প্যানাসিয়া। ঠিক আছে, মানে হলো কি সমস্ত রোগের একটি ওষুধ। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন শব্দটিতে এর আগে আমরা পড়েছি বেশ কয়েকবার যে এখানে কয়েকটা ওয়ার্ড, এই অ্যাকোমোডেশন শব্দে দুটো সি থাকে এবং দুটো এম থাকে। ঠিক আছে, দুটো সি দুটো এম থাকে অ্যাকোমোডেশন। দেখো কোথায় আছে, দুটো সি আছে, একটি এম আছে, বাদ দিলাম। একটি সি আছে, বাদ দিলাম। দুটো সি আছে, দুটো এম আছে, এটাই কারেক্ট হবে, কারণ তারপরে একটি সি একটি এম, তাহলে এটাও বাদ। আচ্ছা, এখানেও বলেছে তোমার একটি ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, ওয়ান হু নোজ এভরিথিং, এমন একজন ব্যক্তি যিনি সব কিছু জানেন, তাকে কি বলা হয়? অপশন গুলো দেখো, অমনি প্রেজেন্ট প্রথম অপশন। অমনি প্রেজেন্ট মানে হলো সর্বব্যাপী, মানে যিনি সব জায়গাতে উপস্থিত থাকেন। কাকে বলি? এটা আমরা ঈশ্বরকে বলি, সর্বব্যাপী, যার সব জায়গাতে উপস্থিতি থাকা সম্ভব। অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট বলা হয়, এর মানে হলো সর্বশক্তিমান। ঠিক আছে, তার মানে কি যার ক্ষমতা অসীম, মানে প্রচুর পরিমাণে শক্তি রয়েছে যার। পরবর্তী হচ্ছে অমনিশিয়েন্ট। অমনিশিয়েন্ট কথার মানে হলো যিনি সর্বজ্ঞ, মানে সব কিছু জানেন যিনি, তাকে বলা হয় অমনিশিয়েন্ট। অপশন 4 রয়েছে অলমাইটি। অলমাইটি মানেও হলো সর্বশক্তিমান, ঈশ্বরের কথা বলা হয়, আমরা এই শব্দটা ব্যবহার করি অলমাইটি গড, তাই না? তাহলে ঈশ্বরকেই সাধারণত অলমাইটি বোঝায়। তাহলে এক্ষেত্রে আমাদের বলা হয়েছে ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, তার মানে সর্বজ্ঞ বা অমনিশিয়েন্ট। আচ্ছা, এই অমনিশিয়েন্ট কথাটা যদি আমরা ভেঙে দেখি, দেখো দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে অমনি আর একটা হচ্ছে কি সাইন্ট, এসিআইএনটি। এই অমনি কথার অর্থ হলো
সমস্ত বা সব, অমনি মানে। আর এই সায়েন্ট এই কথাটা এসছে কোথা থেকে? সায়েন্স থেকে, ঠিক আছে, বা নলেজ থেকে। এই নলেজ বা সায়েন্স থেকে এসছে সায়েন্ট। তাহলে যার সব বিষয়ে নলেজ রয়েছে তাকেই বলা হচ্ছে অমনিসেন্ট। ক্লিয়ার হলো? তাহলে সো ফ্রেন্ডস, আমাদের যে টোটাল 20টি কোয়েশ্চেনের একটি সেট আমরা আজকে করলাম, যা 10টি ছিল গ্রামারের এবং 10টি ছিল ভোকাবুলারির, আমরা সেটা পুরো কমপ্লিট করলাম। এখান থেকে যে সমস্ত থিওরির কথা তোমাদেরকে বলা প্রয়োজন বলে আমি মনে করেছি সেগুলোও বললাম। তো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দিও, কমেন্ট করে আমার জানাও যে কেমন লাগলো, অবশ্যই জানাবে। আর পরবর্তী কি চাইছো সেটাও কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই চ্যানেলটি আমরা শুরু করেছি অনেক আশা নিয়ে, অনেক কিছু করার উদ্দেশ্যে। সমস্ত ফ্রি কন্টেন্ট এখানে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি করেছি। তো পাশে থেকো, ঠিক আছে। আর কিছু লাগবে না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।